দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় বিক্ষোভে উত্তাল সারা দেশ। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জড়িতদের শাস্তি দাবি। ধর্ষণের বিরুদ্ধে এবং ধর্ষকের বিরুদ্ধে একটি যুক্তিযুক্ত আইন প্রণয়ন এবং দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সকল প্রকার একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশের ধর্ষকদের কোনো স্থান হবে না। 15 দিনের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন ও 90 দিনে শেষ করতে হবে বিচার। বিচারের জন্য আগে সময় ছিল সেটা আমরা অর্ধেক করে দিচ্ছি। 90 দিনের মধ্যে ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। মাগুরার শিশুর ছবি সামাজিক মাধ্যম থেকে সরানোর নির্দেশ। নিয়োগ দিতে হবে সমাজসেবা কর্মকর্তা। আইনি সহায়তা দেবে বিএনপি। ট্রাইব্যুনালের সাবেক রাষ্ট্রদূত মারুফ জামানের গুমের অভিযোগ। 12 মে আতিক সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেওয়ার আদেশ। 10 বছর আটকা 2 পানি শোধনাগার প্রকল্প। প্রধান উপদেষ্টার অসন্তোষ। নদীগুলোকে দূষণমুক্ত করতে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ। নতুন দলগুলোকে নিবন্ধন দিতে আবেদন আহ্বান সোমবার। এনআইডি কার্যক্রম নিজেদের অধীনে রাখতে সরকারকে চিঠি ইসি। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে স্বপ্নভঙ্গ নিউজিল্যান্ডের 4 উইকেটের জয়ে তৃতীয় শিরোপা ভারতের। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিনা আসি। এবারে বিস্তারিত। আসিয়া, তনু ও মুনিয়াকে ধর্ষণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা সহ সব একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ সহ কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যায় ধর্ষণের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে মশাল মিছিলের আগে বিক্ষোভ সমাবেশে এমন ঘোষণা দেন তারা। এ সময় ধর্ষণের শাস্তি, মৃত্যুদণ্ডের দাবি জানান তারা। সকালেও ঢাবি ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করে শিক্ষার্থীরা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। মাগুরায় 8 বছরের শিশুকে ধর্ষণ এবং বিভিন্ন স্থানে নারীদের প্রতি সহিংসতার প্রতিবাদে উত্তাল সারা দেশ। প্রতিবাদ সমাবেশ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও। রোববার রাতে রাজু ভাস্কর্যের সামনে মশাল মিছিলের আগে সমাবেশে বক্তারা বলেন, ধর্ষণের সর্বনিম্ন শাস্তি মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করতে হবে। সম্প্রতি সময়ে সব ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার দাবিও করেন তারা। ধর্ষণের বিরুদ্ধে এবং ধর্ষকের বিরুদ্ধে একটি যুক্তিযুক্ত আইন প্রণয়ন এবং দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সকল প্রকার একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। পরে রাজু ভাস্কর্যের সামনে থেকে মশাল মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ভিসি চত্বর, সিনেট ভবন, বিশ্ববিদ্যালয় চত্বর ও শাহবাগ ঘুরে আবার রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। এর আগে রোববার সকালেও রাজু ভাস্কর্য এলাকায় মিছিল সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ধর্ষণের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠন সহ 9 দফা দাবি জানান তারা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতার ঘটনায় বিক্ষোভ প্রতিবাদে মুখর সারা দেশ। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে সোচ্চার রাজশাহী ও জাহাঙ্গীরনগর সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এছাড়া মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে 4র্থ দিনের মতো কর্মসূচি পালন করছেন শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। দেশজুড়ে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকাল 11:30টায় প্যারিস রোডে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে নানা স্লোগান দেন তারা। যদি কিন্তু ছাড়া বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে আসিয়া দর্শকদের বিচার কার্য নিশ্চিত দেখতে চাই। ধর্ষকের শাস্তি মৃত্যু, এমন শাস্তি দেওয়া যাতে ধর্ষণ করার আর কোনো সাহস না পায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও শুরু হয়েছে আন্দোলন। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এই প্রতিবাদের উদ্দেশ্য এটাই, আইন শৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি এবং ধর্ষকদের জনসমক্ষে এনে কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদান করা হোক। কিন্তু আসলে আমরা এমন একটা রাষ্ট্রে থাকি যে রাষ্ট্রে আসলে আমূলের পর আমূল চেঞ্জ হয়, কিন্তু কখনো নারীর সেফটিটা আসে না। স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদ থেকে সে ব্যর্থ, তার অতিরিক্ত আমরা পদত্যাগ চাই। সে আসলে দেশের মানুষের নিরাপত্তা, দেশের নারীদের পুরুষদের নিরাপত্তা দিতে ব্যর্থ। সরকারের উচিত একদম এই সময় যেটা অপরাধ সেটাকে আইডেন্টিফাই করে সেটার বিরুদ্ধে একদম শক্তভাবে দাঁড়ানো। মাগুরায়ও চতুর্থ দিনের মতো সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ আন্দোলন করছেন। শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গেটে জমা হয় ছাত্র জনতা। কুমিল্লার কান্দিরপাড় পুবালি চত্বর থেকে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে পুলিশ লাইন্সে অবস্থান নেন এবং স্লোগান দেন তারা। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। 15 দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন ও 90 দিনে বিচার শেষ করতে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর ধর্ষণের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার দুপুরে সচিবালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা। নাফিয়া ফারজানার প্রতিবেদন। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় উত্তাল দেশ। অভিযুক্তদের জনসম্মুখে ফাঁসি ও নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চলছে আন্দোলন। এমতাবস্থায় রোববার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কয়েকদিনের মধ্যে আইনে বেশ কিছু পরিবর্তন আনা হবে বলে সাংবাদিকদের জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, 15 দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন ও 90 দিনে বিচার শেষ করতে হবে। এই যে তদন্তের সময় সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। আগে ছিল 30 দিন, এখন আমরা 15 দিন করে দিচ্ছি। বিচারের জন্য আগে সময় ছিল যেটা, সেটা আমরা অর্ধেক করে দিচ্ছি। 90 দিনের মধ্যে ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। এ সময় আইন উপদেষ্টা আরো বলেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত মামলায় অভিযুক্ত কাউকে জামিন দেয়া হবে না। ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। এদিকে ধর্ষণ সহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার সাথে জড়িতদের বিচার নিশ্চিত এবং তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। মাগুরায় ঘটনা যারা অভিযুক্ত তাদের সবাইকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। এছাড়া রমজানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শতাধিক পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। রমজান এবং ঈদে জননিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রমজানের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশুর বিচার 6 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে আগামী 24 ঘন্টার মধ্যে ভুক্তভোগীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার পাশাপাশি পরিবারকে দেখভালে সমাজসেবা কর্মকর্তা নিয়োগের আদেশ দিয়েছেন আদালত। আর ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সাবিরা মজুমদারের রিপোর্ট। 3 দিন ধরে অচেতন অবস্থায় সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন মাগুরার 8 বছরের শিশুটি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দেশজুড়ে আলোড়ন তোলা এই ঘটনা হাইকোর্টের নজরে আনেন আইনজীবী মাহসিব হুসাইন। রোববার হাইকোর্টের এক দ্বৈত বেঞ্চ উক্ত ঘটনার বিচারকাজ 6 মাসের মধ্যে শেষ করার পাশাপাশি আগামী 24 ঘন্টার মধ্যে ভুক্তভোগীর সব ধরনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেন আদালত। রেপ ভিকটিমের আইডেন্টিটি যেন কোনো অবস্থাতেই যেন ডিসক্লোজ না থাকে, এটা আইনের লঙ্ঘন হচ্ছে। আর এটাকেই যেন বাস্তবায়ন করা হয়, তার জন্য প্রত্যেকটা গভর্নমেন্ট এন্টিটিকে কোর্টের উপর থেকে ডাইরেকশন দেওয়া হলো। এদিন শিশুটির পরিবারকে দেখভালে সংশ্লিষ্ট পক্ষকে 2 জন সমাজসেবা কর্মকর্তা নিয়োগ দিতেও বলেন আদালত। ইমিডিয়েটলি একটা 2 জন আপনার অফিসার নিয়োগ করে দেওয়া, যাতে করে হচ্ছে তারা যেন বাচ্চাটা যেহেতু হচ্ছে তাদের রেসিডেন্সটা মাগুরাতে, বাট এই মুহূর্তে তারা আছে ঢাকাতে, তার জন্য 2 জন ওয়েলফেয়ার অফিসার ঢাকা এবং মাগুরা উভয় তারা হচ্ছে কি ইমিডিয়েটলি বাচ্চাটাকে লুক আফটার করা শুরু করবে, যাতে করে বাচ্চাটার সেফটি, হেলথ, সোশ্যাল স্ট্যাটাস সবকিছু যেন তারা যেন প্রপারলি এনশিওর করতে পারে। মামলা পরিচালনার খরচ বহনের পাশাপাশি আইনি সহায়তা প্রদানে আইনজীবী প্যানেল কাজ করবে বলে জানান বিএনপির আইন উপদেষ্টা। সম্পূর্ণভাবে এই
আইনজীবী প্যানেলের কাজটা হবে পরিপূর্ণভাবে বিএনপির পক্ষ থেকে, এবং এইখানে কোনো ধরনের কোনো আইনগত সহায়তার ক্ষেত্রে আইনজীবীদের যে একটা খরচ থাকে সেই খরচটাও জনাব তারেক রহমান সাহেব ব্যক্তিগতভাবে বহন করবেন। গত 6 মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন শিশুটি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 2 দিন চিকিৎসা শেষে শনিবার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। মাগুরার 8 বছরের শিশুকে ধর্ষণ ও সহায়তাকারীদের অপরাধ এক ও অভিন্ন বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি। বলেন, এরকম ধর্ষক নামের আরও যত নিকৃষ্ট প্রাণী আছে তাদেরকে পাকড়াও করে দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। এ সময় ইমাম, খতিব ও ধর্মীয় ব্যক্তিত্ব সহ সমাজের সচেতন নাগরিকদেরকে ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ধর্ষকদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করার কথাও জানান জামায়াতের আমির। এদিকে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি প্রতিবাদ জানিয়েছেন বিনোদন অঙ্গনের তারকারাও। এবার এই তালিকায় যুক্ত হলেন ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা আক্তার। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় রীতিমতো স্তম্ভিত পুরো দেশ। এই ন্যাক্কারজনক ঘটনা বর্তমানে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। জড়িতদের উপযুক্ত শাস্তি চেয়ে সাধারণ মানুষ নেমে পড়েছে রাস্তায়। বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ, প্রতিবাদ, সঙ্গে নিন্দার ঝড় বইছে ইন্টারনেটেও। এই মুহূর্তে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে 8 বছরের সেই শিশু। এদিকে সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে শিশুটির অচেতন অবতার। এমন মর্মান্তিক ও ন্যাক্কারজনক ঘটনা স্বাভাবিকভাবে মানুষের মনে দাগ কেটেছে, যেখানে বাদ যায়নি বিনোদন অঙ্গনও। দেশের সাধারণের পাশাপাশি তারকারাও প্রতিবাদ জানিয়েছে। আমি দুঃখিত, কারণ প্রতিনিয়ত এরকম দুর্ঘটনাগুলি চোখের সামনে আসছে। ধর্ষণ হচ্ছে, ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে। আসলে এর পক্ষপাতী আমরা না, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বর্তমান যারা দেশ যারা চালাচ্ছেন, দেশে যারা ক্ষমতাবান ব্যক্তিদের কাছে অনুরোধ, আমরা শুধু আমাদের জান মালের নিরাপত্তা চাই। যে বাংলাদেশে যে এত ধর্ষণ হচ্ছে সেগুলো নিয়ে আমরা কি ভাবছি বা আপনাদের কি করা উচিত? আমার কাছে আপনারা একটা মানুষও, আমি লাস্ট কয়েকদিন ধরে আপনাদের সাথে দেখা হচ্ছে, কেউ ধর্ষণ নিয়ে কথা বলছেন না। সেই তালিকায় রয়েছেন ঢাকায় মেগাস্টার শাকিব খান। রোববার দুপুরে এক ফেসবুক পোস্টে স্পষ্ট বিচার চাইলেন সেই ভুক্তভোগী শিশুটির জন্য। হ্যাশট্যাগে শিশুটির নাম উল্লেখ করে শাকিব খান লেখেন, উই ওয়ান্ট জাস্টিস। মেগাস্টারের কাছ থেকে এমন প্রতিবাদ পেয়ে অনুরাগীরাও বেশ খুশি। তবে দেশে এ ধরনের ঘটনার দ্রুত বিচার বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। সঞ্জিদা আক্তার, দেশ টিভি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছেন সাবেক রাষ্ট্রদূত ও অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম মারুফ জামান। ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া সহ 9 জনের বিরুদ্ধে 12ই মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদারের রিপোর্ট। সরু কন্টেইনারের মতো ঘর, সাথে ঘুটঘুটে অন্ধকার, ছিল টর্চার সেল। সাবেক রাষ্ট্রদূত এম মারুফ জানান কিভাবে 16 মাস কেটেছিল তার আয়না ঘরে। আপনারা যদি আয়নাঘর কি আসলে জানতে চান, তাহলে বড় বড় যদি আপনাকে যে কি বলে কন্টেইনার আছে না, লোহার কন্টেইনার দেখেন জাহাজে যায়, ঠিক ওইরকম যদি আরও লম্বা করেন, অন্ধকার করে রাখেন, যে ওটা ভিতরে যা থাকে ঠিক আয়নাঘর তাই ছিল। 10টা সেল ছিল এবং অসহায় ব্যক্তিদেরকে কান্না যে কি টর্চার করা হতো, আমি অকল্পনীয়। শেখ হাসিনা ও ভারত বিরোধী মনোভাব নিয়ে লেখা প্রকাশ করার কারণে 2017 সালের 4 ডিসেম্বর অস্ত্রের মুখে গুম করা হয় তাকে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে অভিযোগ দায়ের করেন তিনি। আমি ভারত বিরোধী ছিলাম এবং আমি হাসিনার যত কুকীর্তি, গুম, খুন, যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, তারপরে যে সিক্রেট চুক্তিগুলো করা হতো, কারণ আমি মনে রাখেন আমি কিন্তু ডিপ্লোম্যাট, আমি জানতাম তারা কি করছে এবং আমি সেগুলো লিখতাম। এদিকে জুলাই অভ্যুত্থানে উত্তরায় গণহত্যার অভিযোগে ঢাকার উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ মোট 9 আসামির তদন্ত প্রতিবেদন 12 মের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সাথে ওসি মজিবুর রহমানকে 16 মার্চ ও এসি জাবেদ ইকবালকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। উত্তরার ব্যাপারে যেটা আমরা বলেছি যে এই জুলাই আগস্ট
এই ছাত্র অভ্যুত্থান জনতার অভ্যুত্থান চলাকালে সেখানে এই যাদের দুজনের ব্যাপারে আমরা ইন্টারোগেশন চেয়েছি এদের নেতৃত্বে প্রায় 2 শতাধিক ছাত্র জনতাকে সেখানে হত্যা করা হয়। সে কারণে তাদের কাছ থেকে ডিটেইল তথ্য উদ্ঘাটনের জন্য তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি দিয়েছি, আদালত তাদেরকে অনুমতি দিয়েছেন। এদিন রামপুরার গণহত্যার ঘটনায় 3 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সায়দাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্প ফেজ 3 ও মেঘনা নদী রক্ষায় প্রকল্প দুটির কাজ 10 বছর ধরে আটকে থাকায় উষ্মা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বেলা 12টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা ওয়াসা পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ ও মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া। এ সময় বিস্ময় জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এরকম গুরুত্বপূর্ণ প্রকল্প প্রায় 10 বছর ধরে আটকে আছে, অথচ ঢাকা শহরের মানুষের জন্য এটি অত্যন্ত জরুরি। ভূগর্ভস্থ পানি উত্তোলন করে দিন দিন পরিবেশকে বিরাট হুমকির মুখে ফেলে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশের নদীগুলোকে দূষণমুক্ত করা সরকারের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত। বাংলাদেশের তেল শোধনাগার নির্মাণ ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে কুয়েতকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কুয়েতের রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল ওয়াহাব হামাদার সঙ্গে সাক্ষাৎকালে এই আহ্বান জানান তিনি। এ সময় কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে দুদেশ। বিশেষ করে বিনিয়োগ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা এবং অভিবাসী কল্যাণ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের পাশাপাশি আগামী 7 থেকে 9 এপ্রিল ঢাকায় অনুষ্ঠিতব্য বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে কুয়েতের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রবাসী আয়ের ইতিবাচক ধারায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়ালো $21 বিলিয়ন। বর্তমানে দেশের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $21.40 বিলিয়ন বা $2140 কোটি। রোববার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মার্চের 6 তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $26.60 বিলিয়ন বা $2660 কোটি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF এর হিসাব অনুযায়ী বর্তমানে রিজার্ভ হলো $21.40 বিলিয়ন বা $2140 কোটি। এর আগে 27 ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল $26.13 বিলিয়ন বা $2613 কোটি। গত ফেব্রুয়ারি মাসে $2.53 বিলিয়ন রেমিটেন্স এসেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নিতে আবেদনের আহ্বান সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে সোমবার গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি। ইসি সূত্র জানিয়েছে, সোমবার নতুন দলগুলোর কাছ থেকে নিবন্ধন আবেদন আহ্বানের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হবে। ইতোমধ্যে কমিশন এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। আবেদন করা যাবে 20 এপ্রিল পর্যন্ত। বর্তমান ইসির নিবন্ধিত দল হিসেবে 54টি রাজনৈতিক দল রয়েছে। নিবন্ধনের কার্যক্রম শেষ হলে এই সংখ্যা আরও বাড়বে বলে জানা গেছে। এদিকে জাতীয় পরিচয় নিবন্ধন বা এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখতে সরকারকে চিঠি দিয়েছে কমিশন। বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়ন ও ভবিষ্যৎ নিয়ে ইফতার ও দোয়ার আয়োজন করেছে সম্মিলিত পরিষদ। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ এর শীর্ষ নেতা ও গার্মেন্টস শিল্পের মালিকেরা। অনুষ্ঠানে সংগঠনের নেতারা বলেন, সরকার পর্যাপ্ত পরিমাণে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি দিয়ে সাহায্য করলেও গার্মেন্টস শিল্প অনন্য উচ্চতায় যাবে। পাশাপাশি গার্মেন্টস শিল্প টিকিয়ে রাখতে পোশাক শিল্পের মালিকদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলেও জানান তারা। আগামী 28শে মে নির্বাচনে সম্মিলিত পরিষদ জয়ী হলে
গার্মেন্টস ব্যবসায়ীদের সব সমস্যা সমাধানে কাজ করবে বলেও অঙ্গীকার করে নেতারা। সাভারের আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের ছুরিকাঘাতে আহত দোকান মালিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রোববার রাত ৯টার দিকে আশুলিয়ার নয়ারহাট এলাকায় দিলীপ স্বর্ণালয় নামে একটি স্বর্ণের দোকানে এই ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে তারাবির নামাজের সময় ফাঁকা বাজারে নিজ স্বর্ণের দোকান বন্ধ করছিলেন মালিক দিলীপ দাস। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে দোকান মালিক দিলীপকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এ সময় দোকান মালিকের কাছে থাকা একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দোকান মালিককে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে মারা যান তিনি। বগুড়ায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুর 2টার দিকে শহরের ভবের বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। স্বজনরা জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত হোসেনে আরা দুপুরে স্বামী সজল মিয়ার সঙ্গে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ঢাকাগামী একটি কালো মাইক্রোবাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা দুজনেই মহাসড়কে ছিটকে পড়েন। ওই সময় পেছনে থাকা দ্রুতগামী আরও একটি বাস এই দম্পতিকে চাপা দেয়। ঘটনাস্থলে সজল মারা যান। হাসপাতালে নেয়ার পথে হোসনে আরারও মৃত্যু হয়। শহীদ মেডিকেল হাসপাতালে কর্মরত একজন তাকে রাখতে আসতে যে চার মাথা ফ্লাইওভারের নিচে, ওখানে উনি গাড়ির নিচ থেকে মানে আরেকটা যতদূর সময় শুনেছি যে হাইস গাড়ি একটা দিয়ে ধাক্কা দিয়ে পড়ে যাওয়ার পরে পিছন থেকে হানিফ গাড়ি এসে তাকে নাকি মারা দিয়ে পিছন থেকে মারা গেছে। দুইজন ঘটনাস্থলে নিয়েছে। সময়টা হচ্ছে যে আপনার 1:40 এরকম টাইম হবে। চট্টগ্রাম নগরের আতুরার ডিপো এলাকার আমিন জুট মিলসের পেছনের অংশে থাকা কয়েকটি গুদাম এবং কাঁচা মালের আড়তে আগুন লেগেছে। রোববার বিকেল 3টার দিকে এই ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, বিকেলে আতুরার ডিপো এলাকায় আমিন জুট মিলের বিপরীতে মুদির দোকান থেকে আশপাশের দোকান পাটে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট গিয়ে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। দেখছেন সংবাদ রাত।